মনে করি ধরতে গেলে আর পেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ বিদুশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের এক অত্যন্ত শান্ত সংস্কৃতি ও ঐতিহ্যময় জায়গা বোলপুর, যা বিশ্বজোড়া পরিচিত শান্তিনিকেতনের জন্য। আজ আমরা দেখাবো শান্তিনিকেতনের লালমাটির রাস্তা, ছাতিমতলা, কলা ভবন এবং সোনাঝুরি হাটের রঙিন দৃশ্য। পাশাপাশি তুলে ধরব এখানকার বিখ্যাত বাউল গান আর গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া। এছাড়াও থাকছে মায়ের শেষ সতীপীঠ কঙ্কালীতলা আর তার সাথে সাইট সিনের গল্প। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক এক রাত্রি 2 দিনের বোলপুরের গল্প। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে গেছি। আমাদের কোচ নাম্বার D5 আর আমাদের দুটো সিট 65 আর 66। 66টা উইন্ডো সাইড, তো মেয়ে আছে, খুব সুবিধাই হবে। ও উইন্ডো সাইড খুব পছন্দ করে। নির্ধারিত সময় 10টার সময়তেই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। নেক্সট স্টপেজ বর্ধমান। বর্ধমানের পরই ঘুষকরা, তারপরেই বোলপুর শান্তিনিকেতন। আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে রয়েছি। তো ট্রেনটা 15 মিনিট লেট করেছে। এখন আমরা হোটেলে যাচ্ছি, একটু ফ্রেশ হব, তারপর বিকেলের দিকে একটু সাইট সিনে বেরোবো। বোলপুর স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই চোখে পড়বে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। যদি একটু সকাল সকাল বোলপুরে পৌঁছে যান তাহলে এই মিউজিয়ামটি দেখে নিতে পারেন। স্টেশনের বাইরে প্রচুর টোটো, যারা আপনাকে ঘিরে ফেলবে। একটু হেঁটে স্টেশনের বাইরের দিকটায় আসুন। এখানে 20-30 টাকার বিনিময়ে হোটেলে পৌঁছে যেতে পারেন। আমাদের হোটেল ভুবনডাঙ্গাতে 20 টাকা করে ভাড়া নিল এবং পৌঁছে দিল হোটেলে। স্টেশনের ভিতর থেকে যদি টোটো নেন তাহলে ওরা কিন্তু 100 টাকা করে চার্জ করবে। 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেল গ্রিন চিলিতে, যেটি আমি কিছুদিন আগেই বুক করেছিলাম। হোটেলে রেস্টুরেন্ট আছে, তাই দুপুরে এবং রাতের খাবারের কোনো রকম অসুবিধা হবে না। রুম নাম্বার 304 আমাদের অ্যালট করা হয়েছে। রুমটি খুবই ছোট একটি টেবিল, একটি চেয়ার, এসি, টিভি এবং একটি কুইন সাইজ বেড। আর পাশে রয়েছে একটি ছোট আলমারি। বাথরুমটি খুবই ছোট তবে পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের ব্যবস্থা নেই। এই হোটেলটার আমাদের ভাড়া পড়েছে
990 টাকা। রুম অনুযায়ী ভাড়াটা আমার একটু বেশিই লেগেছে। শান্তিনিকেতনে অনেক হোটেল রয়েছে, এখানে এসে রুম দেখে বুক করতে পারেন। আমরা যেহেতু দোলের দুদিন আগে এসেছি তাই রিস্ক নিইনি, আগে থেকেই বুক করে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমরা হোটেলে লাঞ্চ করে নেব। হোটেলটিতে লিফটেরও ব্যবস্থা রয়েছে, তাই বয়স্ক মানুষের কোনো রকম অসুবিধা হবে না। শুরু হলো আমাদের ডে 1-এর সাইট সিইং। লালমাটির রাস্তা ধরে প্রথমেই চললাম আমার কুটিরের পথে। যেই দাদা আমাদের স্টেশন থেকে হোটেলে ড্রপ করেছিল ওনার সাথেই কথা বলে 2 দিনের জন্য টোটো বুক করে নিলাম। 2 দিন মিলে সমস্ত জায়গা ঘুরে দেখাবেন। আজ দুপুর 3টা থেকে শুরু করলাম, আজকের বিকালটা দেখব কাল সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। টোটাল আমাদের ভাড়া পড়ল 1300 টাকা। উনি প্রথমে বেশি বলেছিলেন, একটু দর কষাকষি করে 1300 টাকায় ফাইনাল হলো। প্রবেশ করেই প্রথমেই দেখলাম রবি ঠাকুরের একটি মূর্তি, আর এখানে রয়েছে হস্তশিল্পের নানান জিনিসপত্রের বিপণন কেন্দ্র। একটি ছোট মিউজিয়ামও রয়েছে। শান্তিনিকেতনের বাউল গান সেটা সত্যি মনোমুগ্ধকর। একবার আপনারাও শুনুন, শুনে দেখুন কতটা সুন্দর। বাউল গান মাটির গান, আর সেই গানের টানেই আমাদের আজকে এখানে ছুটে আসা। আর এই গান সত্যি মনোমুগ্ধকর। আমার কুটিরে প্রবেশ করে ওখান থেকেই একটু হেঁটে গেলেই সেই রবি ঠাকুরের ছোট নদী বা কোপাই নদী দেখতে পাওয়া যাবে। চলুন আমরা এখন যাচ্ছি কোপাই নদী দেখতে। এই সেই কোপাই নদী, যাকে রবি ঠাকুর ছোট নদী বলে উল্লেখ করেছিলেন। এই দেখো, এই যে আমরা এখন কোপাই নদীর ধারে দাঁড়িয়ে আছি। জায়গাটা সত্যি খুব নিলিবিলি, বেশ কিছুক্ষণ বসে থাকতেও ইচ্ছা করবে। এবার চলেছি সোনাঝুরি হাটের দিকে, তবে পথে দেখে নেব বুদ্ধ মূর্তি ও প্রকৃতি ভবন। পৌঁছে গেলাম বুদ্ধ মূর্তির সামনে। বেশ বড় একটি বুদ্ধ মূর্তি, তবে দরজা বন্ধ থাকার কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারলাম না। চলে এলাম প্রকৃতি ভবনে। প্রাকৃতিক কিছু জিনিস নিয়েই তৈরি হয়েছে এই মিউজিয়ামটি। এখানে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন কাঠের স্ট্রাকচার রয়েছে, যেগুলি বাস্তবতাকে প্রকাশ করে। মাথাপিছু 40 টাকা করে টিকিট লেগেছে, আর ক্যামেরা বা মোবাইলের জন্য 20 টাকা এক্সট্রা। প্রতিটা স্ট্রাকচারের ওপরেই লেখা রয়েছে এটি কিসের মতন দেখতে। অনেকগুলি আপনি বুঝতে পারবেন আর অনেকগুলো বুঝতে পারবেন না।
রয়েছে ময়ূর, জয়ন্ত শিয়াল, এছাড়া আরও অনেক কিছু। পৌঁছে গেলাম সোনাঝুরির হাটে। হাটের 3-4টি জায়গাতে এই আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। এখন আমরা এসেছি সোনাঝুরি হাট, যেটা শান্তিনিকেতনের সব থেকে আকর্ষণীয় স্থান। আমরা এই হাটের জন্য এখানে ছুটে আসি। এই গোটা জঙ্গলটাই সোনাঝুরির জঙ্গল, তাই এখানে যে হাটটা বসে সেটাকে আমরা সোনাঝুরি হাটই বলি। তো এই হাটটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু শনিবার, মানে ভীষণ ভিড় হয়েছে আর প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। সমগ্র বন্য পরিবেশ আর বন্য স্থানে গড়ে ওঠা এই হাটটাতে বিক্রি হচ্ছে সমস্ত রকম হস্তশিল্পের জিনিসপত্র। এখানকার মানুষেরা খুব সহজ সরল জীবনযাপন করে, আর এই সহজ সরল জীবনযাপন করার মধ্যে দিয়েই তারা বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিস আমাদের সামনে তুলে ধরেছে এই হাটের মধ্যে। এখানে দেখুন খুব সুন্দর বাউল গান হচ্ছে, যেটাকে আমরা মাটির গান বলি। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাইকারই জিনিসপত্র পেয়ে যাবেন। দাম খুব বেশিও না, খুব কমও না, তবে বার্গেনিং করতে হবে। আমরা এখন পলাশবনের জঙ্গলে, এটাকে আমরা পলাশবনী জঙ্গল বলে, কিন্তু বর্তমানে কোনো পলাশ ফুল নেই, পলাশ গাছ সেরকম চোখে পড়ছে না, ম্যাক্সিমামটাই শাল গাছ। তো তবুও এটা পলাশবনী জঙ্গল হিসাবেই পরিচিত। এখানে বাংলা সিনেমা, বাংলা সিরিয়ালের অনেক শুটিং হয়েছে। আপনারা জানেন ইষ্টি কুটুম একটা ধারাবাহিক হতো, যেটা স্টার জলসাতে, তো ওই ধারাবাহিকটা শুটিং এখানে হয়েছিল। আর বাহামনির গ্রাম যেটা ছিল, তো ওখানে ওইদিকে দেখা যাচ্ছে গ্রামটা, পলাশবনির গ্রাম যেটা, ওখানে শুটিংটা হয়েছিল। আর এই জঙ্গলটাও ওই শুটিংয়ের মধ্যে ইনক্লুডেড ছিল। এই জায়গাটি বিশ্বভারতীর মধ্যে অবস্থিত। 3টি পাথরের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন। এবার আমরা হোটেলে ফিরব। রাতের ডিনার আমরা হোটেল থেকেই অর্ডার করে নিয়েছিলাম। আজ ডে 2, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাকি জায়গাগুলো ঘুরে নেওয়ার জন্য। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা অলরেডি হোটেল চেক আউট করে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা, আর তার সাথে করব বিশ্বভারতী আর আশপাশে যে সাইট সিন গুলো আছে। কালকে অলরেডি বেশ কিছুটা করে ফেলেছি আমরা, আর আজকে এগুলো করব। আমাদের 5:30টায় ট্রেন, এই সময়ের মধ্যে যতটুকু হবে আমরা ততটা আজকে কভার করব। আমরা কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করছি। পুজোর একটা ডালা নিলাম আর একটা মালা নিয়েছি। এখন ভিড়টা একটু কমই আছে, আশা করি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে। তো প্রথমবার এসছি মায়ের মন্দিরে, সত্যি খুব ভালো লাগছে। আপনারা বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটা একবার আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আমাদের 51 সতীপীঠের মধ্যে বীরভূমে রয়েছে 5টি সতীপীঠ, যেখানে কঙ্কালীতলা অন্যতম। মায়ের 51টি খণ্ড কোথায় কোথায় পতিত হয়েছে
তা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সেই কুণ্ড যেখানে সতী মায়ের কাঁখাল পতিত হয়েছে। কুণ্ডের জল পবিত্র বলে মানা হয়, তাই এই জলে হাত মুখ ধোয়া নিষেধ। এছাড়া আরও কিছু নিয়মাবলী লেখা রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি কঙ্কালীতলায়, যেটা মায়ের সর্বশেষ সতীপীঠ। এখানে মায়ের কাঁখাল পতিত হয়েছিল। সামনে আপনাদের যে পুকুরটা দেখানো হলো, ওই পুকুরটিতে মায়ের কাঁখাল রাখা আছে। আর মন্দিরে একটি চিত্রপটে পূজা করা হয়। তো সকালের দিকে আমরা এসেছি, এখন ভিড় খুবই কম, আপনি খুব ভালোভাবে পুজো দিতে পারবেন। নাম গোত্র বলে সংকল্পও হবে, আর আপনার ইচ্ছা মতন দক্ষিণা আপনি দেবেন। আর এখন ভিড়টা সত্যিই কম, বেলা বেলার সাথে সাথে ভিড়টা বাড়বে, অনেক বড় লাইনও হয়। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আসলে কিন্তু মন্দিরটা খুব ভালোভাবে ঘুরতে পারবেন আর খুব ভালোভাবে পুজোও দিতে পারবেন। মন্দিরে ঢোকার মুহূর্তে আপনারা দেখতে পাবেন দুদিকে অনেক ডালার শাড়ি বিক্রি হচ্ছে, দোকান রয়েছে। তো ওখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডালা কিনতে পারেন, 50 টাকা থেকে শুরু। তারপর মালা আলাদা মূল্য আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডালা কিনে এখানে পুজো দিতে পারেন। মন্দিরের বাইরে রয়েছে একটি পলাশ ফুলের গাছ। মন্দিরের এক পাশে রয়েছে ভোগ মন্দির, যেখানে দুপুর 12:30 থেকে ভোগ বিতরণ করা হয়। সকাল থেকেই এর কুপন পাওয়া যায়। কুপনের মূল্য 60 টাকা। এখানে ভোগ তৈরির প্রস্তুতি চলছে। মন্দির থেকে বেরিয়ে আমরা বোলপুর লাভপুর রোডে পৌঁছালাম। এই রাস্তাটি চলে যাচ্ছে বীরভূমের আরেক সতীপীঠ মা ফুল্লরা মাতার মন্দিরের দিকে। বীরভূমের লোকাল খাবার দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম। বিশ্বভারতী ইউনিভার্সিটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি ভাবনা, একটি দর্শন। প্রকৃতির কোলে অবস্থিত এই শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে শিক্ষা মানে মুক্ত চিন্তা, সৃজনশীলতা ও মানবতার বিকাশ। শান্ত পরিবেশ, খোলা আকাশের নিচে পাঠদান, ছাতিমতলা, উপাসনাগৃহ, কলা ভবন সব মিলিয়ে বিশ্বভারতী এক অনন্য অভিজ্ঞতা। এখানে ঘুরতে এলে শুধু স্থাপত্য নয়, অনুভব করা যায় বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পের গভীর স্পর্শ। বিশ্বভারতী ভ্রমণ মানেই জ্ঞানের সঙ্গে প্রকৃতির এক অপূর্ব মিলন। এই সেই তালগাছ, যাকে উদ্দেশ্য করেই রবি ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই গাছের নিচের অংশে একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এটি উপাসনা গৃহ, যা কাঁচ মন্দির নামেও পরিচিত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত এই স্থাপত্যটি রঙিন বেলজিয়াম কাঁচ এবং মার্বেল পাথর দিয়ে তৈরি, যা ব্রহ্মধর্মের নিরাকার উপাসনার প্রতীক। প্রতি বুধবার এখানে সভা অনুষ্ঠিত হয়। পৌষ মাসের 7 তারিখে বিশেষ উপাসনার মধ্যে দিয়ে পৌষ মেলার সূচনা হয়। এই সেই ছাতিমতলা, যার তলে রবি ঠাকুর শুরু করেছিলেন 4 দেওয়ালের বাইরে মুক্ত পরিবেশে শিক্ষাদান। এই স্থানটিতে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। এরপর আমরা পৌঁছে গেলাম নাট্য ঘরে।
বেশ কিছুটা এলাকা নিয়ে গড়ে ওঠা এই কক্ষটিতে রবীন্দ্রনাটক, নৃত্যনাট্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল বেশ কিছু কাঠ দ্বারা নির্মিত স্ট্যাচু, যা তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে। কোনোটি বলছে যেন বাবা মা, সন্তান ও পোষ্য সকলেই চলেছে অন্য কোনো একটি স্থানে। আবার কোনোটিতে মা শহরে চলে যাওয়ায় শিশুর আর্তচিৎকারকে তুলে ধরা হয়েছে। এই বাড়িটি প্রতীচী, যা অমর্ত্য সেনের বাড়ি নামে পরিচিত। বাড়িটি 1921 সালে তার বাবা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে লিজ নিয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন। তবে এখন তিনি এখানে থাকেন না। 12 জন কেয়ারটেকার এই বাড়িটির দেখাশোনা করেন। এবার আমরা দেখে নেব বিশ্বভারতীর মিউজিয়াম। টিকিট মূল্য 100 টাকা করে। 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, আর যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে 50% ছাড় দেওয়া হয়। আমরা প্রবেশ করলাম মিউজিয়ামে। এখানে ব্যবস্থাপনা বেশ সুন্দর। সকলকে নির্দিষ্ট স্থানেই জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়। এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে রাখা আছে রবি ঠাকুরের ব্যবহৃত নানা জিনিসপত্র এবং বিদেশ থেকে পাওয়া বিভিন্ন উপহার সহ বিভিন্ন তথ্য। ঘড়িতে সময় সকাল 11:30। আমরা চললাম ডিয়ার পার্কের দিকে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তবে আধার কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। এখন আমরা এসে গেছি ডিয়ার পার্ক। এখানে সারি সারি প্রচুর হরিণ রয়েছে এখানে। তো মেয়ের আবদার ছিল হরিণ দেখব, তো সেই জায়গাটা দেখুন। এখানে খুব কাছ থেকে আপনারা হরিণগুলো দেখতে পাবেন এবং অনেক হরিণ আছে। হরিণী এবং সিংওয়ালা যে হরিণগুলো সব থেকে সুন্দর লাগে সেগুলোও রয়েছে এখানে। আর এখানে অনেক ওয়াচ টাওয়ার আছে, আপনারা চাইলে ওয়াচ টাওয়ারগুলোতে উঠেও হরিণ দেখতে পারেন। হরিণটা কত কাছে এসে গেছে, দেখ। এই দেখ দেখ, যাবি? এর পিঠে তুলে দেবো তোকে, পিঠে তুলে দেবো। হ্যাঁ গো। আমরা যখন পৌঁছালাম তখন হরিণের খাবার সময়, তাই একটি জায়গাতে খাবার দেয়ায় সমস্ত হরিণ আমরা একসাথে দেখে নিলাম। পরবর্তী স্পট সৃজনী শিল্পগ্রাম। এখানে টিকিট মূল্য 30 টাকা করে। জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে দোল উৎসবের আয়োজন চলছে। আর একটু সামনে গিয়েই দেখতে পেলাম বিভিন্ন স্টেটের আর্ট এবং কালচারকে তুলে ধরা হয়েছে। উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, আন্দামান এবং নিকোবরের প্রদর্শনী কক্ষ রয়েছে। করি ধরতে গেলে
অনেক হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। কোয়ালিটি ভালো, কিন্তু বার্গেনিং করতে হবে। এছাড়াও রয়েছে গ্রাম বাংলার সংস্কৃতি। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে, ভাবলাম লাঞ্চ করে নিই, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন কাছাকাছি রয়েছে সুরুল রাজবাড়ি, তাই এইটা কমপ্লিট করে তারপর বোলপুরে গিয়ে লাঞ্চ করব। এই সুরুল রাজবাড়িতে অনেক সিনেমা শুটিং হয়েছে। ঢাকের তালে কোমর দোলে যে গানটি, এইখানেই শ্যুট করা হয়েছিল। এছাড়া প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য জায়গাটি কিন্তু ফেমাস। 10 টাকা করে টিকিট নিল ভিতর প্রবেশের জন্য। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গুছানো। ভালো লাগবে জায়গাটি দেখতে। রাজবাড়ির পাশেই রয়েছে কালী মন্দির ও শিব মন্দির, যেটা রাজবাড়িরই মন্দির। লাঞ্চ করার জন্য একটি ভালো দোকানে এলাম। এখানে নিরামিষ থালি 110 টাকা। তার মধ্যে রয়েছে ভাত, ডাল, একটা ভাজা, আলু পোস্ত, এছাড়াও টক দই, চাটনি, পাঁপড় এবং এঁচড়ের একটি তরকারি। ভাজা, চাটনি, টক দই ও পাঁপড় বাদে সব কিছুই রিপিট হবে। খাওয়া দাওয়ার টেস্ট যথেষ্ট ভালো। খাওয়া দাওয়ার শেষে দেখলাম এখনও আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। টোটো ড্রাইভারদাকে বললাম পলাশবনির জঙ্গলটা আর একবার ঘুরে দেখব। আগের দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আদিবাসী গ্রামটা ঘোরা হয়নি। আজ পলাশবনির জঙ্গলে বাহা পুজো অনুষ্ঠিত হচ্ছে। এখানকার ছেলেমেয়েরা ট্র্যাডিশনাল স্টাইলে জামা কাপড় পরে এসেছে। পলাশবনির জঙ্গল দিয়ে কিছুটা হেঁটে গেলেই আদিবাসী গ্রাম। গ্রামটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মাটির বাড়ি, একটা গ্রাম্য ফিলিং। প্রতিটি বাড়িতেই প্রায় গবাদি পশু পালিত হয়। চোখে পড়ল গরু, বাছুর, শূকর, হাঁস, মুরগি, এই সমস্ত। পলাশবনির জঙ্গলে কিছু ছবি এবং ভিডিও তুলে এবার আমরা ফিরব বোলপুর রেলওয়ে স্টেশনের দিকে। টোটো ড্রাইভার বুদ্ধদা আমাদেরকে প্রতিটা জায়গা খুব সুন্দর করে ঘুরিয়েছেন, তাই বুদ্ধদার মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের বিকাল 5:30 শহীদ এক্সপ্রেসের টিকিট আছে হাওড়া ফেরার জন্য। ঘন্টা 20 মিনিট লেট করে ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।